সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব কিছু আনকমন ট্যাগ কোশ্চেন। এই ট্যাগ কোশ্চেন গুলো এতটাই আনকমন যে এগুলো পরীক্ষা আছে তোমরা অনেকেই আসলে বিপদে পড়ে যাও। তো এখানে প্রায় অনেক 33টার মতো ট্যাগ কোশ্চেন আছে। এই 33টা ট্যাগ কোশ্চেন তোমরা যদি একবার আয়ত্তে নিয়ে আসতে পারো, বুঝে পারো, তাহলে তোমাদের ট্যাগ কোশ্চেনে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। এর বাইরে আর কোনো ধরনের ব্যতিক্রমী ট্যাগ কোশ্চেন আসবে না। তো চলো আমরা শুরু করি। তো দেখো, আমাদের প্রথমেই ট্যাগ কোশ্চেনটা যেটা আছে 1 নাম্বার, এখানে লেখা আছে থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ থাকলে আমরা ট্যাগ কোশ্চেনটা কি দিব? এটা কোন সেন্টেন্স? এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, না ইম্পারেটিভ, না ইন্টারোগেটিভ, না এক্সক্লেমেটরি, না অপটেটিভ? আসলে এই থ্যাংক ইউ এটা মূলত এক ধরনের এক্সপ্রেশনাল ফ্রেজ বলতে পারি। তো এটা আমাদের কোনো সেন্টেন্সের মধ্যে আমরা নিতে পারবো না, কিন্তু ট্যাগ কোশ্চেন করার জন্য আমাদের এটা কিভাবে করবো আমরা? দেখো, থ্যাংক ইউটা কে বলতেছে? এই থ্যাংক ইউটা আমি বলতেছি, আমার সামনে যে ব্যক্তি আছে তাকে বলতেছি। তাহলে সাবজেক্টটা লিখতে হবে আই। আর এই যে থ্যাংক যদি এটা ভার্ব, তাহলে এটা আমরা ডু দিয়ে করতে হবে। তাহলে এখানে উত্তরটা কি হচ্ছে? আমরা ডু লিখবো এবং অ্যাপোস্ট্রফি এন দেওয়ার পরে অ্যাপোস্ট্রফি কমা টি দিব, তারপর সাবজেক্ট লিখবো আই এবং প্রশ্নবোধক চিহ্ন। তাহলে থ্যাংক ইউ এর ট্যাগ কোশ্চেনটা হবে ডোন্ট আই। একই রকম ভাবে দেখো গুড বাই, এইটাও তো আমি বলতেছি, আমি একজনকে বিদায় দিচ্ছি, সেক্ষেত্রে এক্ষেত্রেও ট্যাগ কোশ্চেনটা হবে ডোন্ট আই। 3 নম্বরে আমরা দেখি, দেখো দ্য সুনার দ্য বেটার, দ্য সুনার দ্য বেটার, দ্য সুনার দ্য বেটার। এখানে ট্যাগ কোশ্চেনটা কি হতে পারে? এখানে ট্যাগ কোশ্চেনটা হবে, দেখো দ্য সুনার দ্য বেটার অর্থটা কি বোঝাচ্ছে? দ্য সুনার দ্য বেটার এর অর্থটা হচ্ছে কোন একটা কাজ তুমি যত দ্রুত শুরু করবা এর ফলাফলটা ততই ভালো হবে। তাহলে একটা এক্সপ্রেশনাল ফ্রেজ বলতে পারি। এই জাতীয় সেন্টেন্সের জন্য আমরা সবসময় ব্যবহার করব ইজ দিয়ে, ইজন্ট ইট। এরপর দেখো 4 নম্বরে যেটা আছে, ইউ হি অ্যান্ড আই ডিড দ্য ওয়ার্ক। ইউ হি অ্যান্ড আই, এই ক্ষেত্রে তোমরা অনেকেই একটু বিপদে পড়ে যাও যে সাবজেক্টটা কি লিখবে, এখানে সাবজেক্টটা কি আই হবে নাকি হি হবে নাকি ইউ হবে? আসলে এখানে সাবজেক্টটা যেটা যেভাবেই থাকুক না কেন, এটা আই শেষে থাকুক অথবা হি শেষে থাকুক অথবা ইউ শেষে থাকুক, তোমাকে সবসময় সাবজেক্টটা উই লিখতে হবে। তাহলে সাবজেক্ট আমরা উই পেয়ে গেছি, এখানে ভার্ব কি আছে? ডিড। তাহলে আমাদের ডিড দিয়ে করতে হবে। করতে হবে ডিডন্ট উই। আর এখানে একটা মনে রাখতে হবে যে ট্যাগ কোশ্চেনের সবগুলো কিন্তু আমাদের সবসময় ছোট হাতের হবে, আমরা কিন্তু বড় হাতের লিখতে পারবো না। ওকে, 5 নম্বরটা দেখো, 5 নম্বর কি বলতেছে? নো মাদার গ্রিউ ইন দ্য গার্ল সিইং দ্য চাইল্ড। এখানে সাবজেক্টটা কিন্তু মাদার না। অর্থটা কি দেখো? নো মাদার অর্থাৎ কি? তার মধ্যে নো মাদার গ্রিউ ইন দ্য গার্ল সিইং দ্য চাইল্ড, ওই বাচ্চাটাকে দেখে তার মধ্যে মাতৃত্ব, তার মধ্যে মায়ের যে মমতা, মায়ের যে ভালোবাসা, এই ধরনের কোনো ভালোবাসায় তার মধ্যে জেগে ওঠে নাই। তার মানে এখানে সাবজেক্টটা মাদার না, সাবজেক্টটা হচ্ছে মায়ের ভালোবাসা। সুতরাং এক্ষেত্রে আমাদের সাবজেক্ট লিখতে হবে ইট। আর যদি গ্রিউ আছে, যে গ্রিউ পাস্ট ফর্মে আছে, একদম ডিড দিয়ে করতে হবে। আর নো আছে, নট দিতে করবো না, উত্তরটা হবে ডিড ইট। ওকে, তাহলে 5 নম্বর আনসারটা আমরা পেয়ে গেলাম ডিড ইট। 6 নম্বর দেখো, এটি একটি প্রবাদ, হোয়াট ইজ লোটেড cannot be bloated, what is loaded cannot be bloated, অর্থাৎ ভাগ্যের লিখন না যায় খণ্ডন, অর্থাৎ যা একবার হয়ে যায় সেটাকে আর কি করা যাবে না, পুনরায় করা যাবে না। সুতরাং এখানে আমরা ট্যাগ কোশ্চেনটা কি দেব? দেখো, এখানে আমাদের দুইটা ক্লোজ আছে, একটা হচ্ছে হোয়াট ইজ লোটেড, এটা মেইন ক্লোজ না, আমাদের মেইন ক্লোজ হচ্ছে cannot be bloated। তাহলে এই ক্লোজ আমাদের করতে হবে, আর এই ক্লোজ আমাদের মডাল আছে ক্যান, তো ক্যান তো আমাদের লিখতে হবে, আর নট বাদ যাবে। সাবজেক্টটা কি লিখবো? ভাগ্যের লিখন না যায় খণ্ডন। তো এই জাতীয় সেন্টেন্স এখানে তো সাবজেক্ট আমরা বেসিক্যালি কোনো সাবজেক্ট নাই, সেজন্য আমাদের এখানে কি লিখতে হবে? ইট লিখতে হবে, ক্যান ইট। এরপর দেখো আমাদের নাম্বার 7 এ আছে হি ইজ এ প্রোনাউন, হি ইজ এ প্রোনাউন। দেখো এখানে হি কিন্তু হি এর আশেপাশে কিন্তু ইনভার্টেড কমা দ্বারা আটকানো আছে, মানে হি এখানে আলাদা কোনো একটি মানে শব্দ না, এখানে হি অর্থ তিনি সেটা না, হি যে শব্দটা, অর্থাৎ হি যে এটা কি, এটা কোন পার্টস অফ স্পিচ এর মধ্যে পড়ছে
সেটা বলতেছে। হি ইজ এ প্রোনাউন। তাহলে এই ধরনের আই অথবা হি অথবা শি অথবা ইউ, এদেরকে যদি ইনভার্টেড কমা দ্বারা আটকানো থাকে তখন মনে করতে হবে এখানে সাবজেক্টটা আমাদেরকে ধরতে হবে ইট। তাহলে এখানে আছে ইজ, আমরা লিখবো ইজ, আমরা ইজ লিখবো, এরপরে সাবজেক্টটা কি হবে, নট যুক্ত করব, তাহলে ইজেন্ট ইট। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের সাবজেক্ট, আমাদের উত্তরটা পেয়ে গেলাম ইজেন্ট ইট। তাহলে 7 নম্বর উত্তরটা হচ্ছে হি ইজ এ প্রোনাউন, উত্তরটা হবে ইজেন্ট ইট। 8 নম্বর দেখো, নান ইজ নান আন্ডার দ্য সান। এই পৃথিবীতে কেউ কারো নয়। নান ইজ নান আন্ডার দ্য সান, অথবা আইনের চোখে সবাই সমান। আমরা যেভাবেই করি না কেন, এখন এখানে সাবজেক্টটা কি, এখানে ভার্ব তো আছে ইজ, তাহলে এখানে আছে নান, নান থাকলে আমাদের সাবজেক্ট লিখতে হয় দে লিখতে হয়, কিন্তু আমরা দে লিখে পেলাম, কিন্তু আমাদের এখানে ভার্ব তো ইজ। এখন আমরা এখানে ইজ লিখবো না, কারণ ইজের সাথে দে বসে না, সেটা আমাদের করতে হবে আর দিয়ে। এটা একটু মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। তাহলে আমাদের এখানে হচ্ছে কি আর, ইজ দে কিন্তু হবে না, এটা মনে রাখতে হবে, ইজ দে হবে না, কারণ ইজের সাথে দে বসে না, ইজের সাথে দে বসে না, হ্যাজের সাথে দে বসে না, ডাজের সাথে দে বসে না, এটা একটু তোমাদেরকে মনে রাখতে হবে। এরপর দেখো নাম্বার 9, এখানে কি আছে, দ্য জুরি ডিড ইট। এখানে জুরি বলতে আমরা কি বুঝি, জুরি বলতে আমরা বুঝি কয়েকজন বিচারকদের সমন্বয়, একটি বিচারক বেঞ্চ বলতে পারি, অনেকজন বিচারকের একটা ব্যাপার। তাহলে এখানে সাবজেক্ট একজন না, তাহলে সাবজেক্ট অনেকজন, তাহলে অনেকজন সাবজেক্ট হয়, তাহলে দে হবে সাবজেক্ট, আর ডিড তো আছে, তাহলে উত্তরটা হবে ডিডন্ট দে। নেক্সট, হু কেয়ারস, এটা খুবই গুরুত্বপূর্ণ। হু কেয়ারস সাধারণত ইন্টারভিউ সেন্টেন্সে ট্যাগ কোশ্চেনই হয় না, কারণ তারপরে হু কেয়ারস এটা কেমন একটা হয়ে গেল না। এখন এটা কি করতে হবে, আমাদের এটাকে এই হু যদি থাকে কোথাও ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে, সেক্ষেত্রে হুটাকে আমরা মনে মনে নোবডি কল্পনা করব, নোবডি। তো নোবডি যদি কল্পনা করি তাহলে আমাদের সাবজেক্টটা কি হয়, তাহলে আমাদের সাবজেক্টটা হয় দে, আর এখানে আছে কেয়ারস, ইস আছে, তো ইস থাকলে হবে ডাস, তাহলে ডাস দে হওয়ার কথা, কিন্তু আমাদের এখানে ডাজের সাথে দে বসে না, এই জন্য ডু দিয়ে করতে হবে, ডু দে। এরপরে আর নট কেন যুক্ত করলাম না, কারণ হু এর জন্য তো আমরা কি ধরছি, নোবডি ধরছি, আর নোবডি থেকে নট যুক্ত হবে না। 11 নম্বর, দ্য ক্রিয়েটর ইজ সেকেন্ড টু নান। ক্রিয়েটর এখানে ইজ তো আছে, ইজ দিয়ে করবে ঠিক আছে, কিন্তু ক্রিয়েটর বলতে এখানে সৃষ্টিকর্তা বুঝতে বোঝানো হয়েছে, সৃষ্টিকর্তা একজন। তো আমরা এখানে কি করতে হবে, ইজ দিয়ে করতে হবে, নট তো যুক্ত করবো না, কিন্তু সাবজেক্টটা হি, এটা আমাদেরকে বড় হাতে লিখতে হবে। ট্যাগ কোশ্চেনে কিন্তু বড় হাতে হয় না, আমাদের এখানে বড় হাতে কেন লিখতে হবে, কারণ এখানে সৃষ্টিকর্তা বলতে আল্লাহকে বোঝানো হয়েছে, আর আল্লাহ তো একজন, এই জন্য আমাদের এখানে কি করতে হবে, আমাদের এই যে হিটা, এটাকে আমাদের বড় হাতে লিখতে হবে। ওকে, এরপরে আমরা দেখি আমাদের 12 নম্বর কি আছে, দ্যাট হি ইজ ট্রুথফুল ইজ নোন টু অল। তাহলে এখানে দুইটা ক্লোজ, কিন্তু একটা ক্লোজ হচ্ছে হি ইজ ট্রুথফুল দ্যাট ইজ নোন টু অল। তো দ্যাট যদি আমরা মাঝখানে নিয়ে আসি তাহলে আমাদের এই ইজ নোন টু অল এটা হয়ে যায় আমাদের সেকেন্ড ক্লোজ, আর এই হি ইজ ট্রুথফুল এটা হয়ে যায় প্রথম ক্লোজ। এখন মেইন ক্লোজ কোনটা, এখানে মেইন ক্লোজ হচ্ছে হি ইজ ট্রুথফুল, তাহলে এই ক্লোজ আমাদের করতে হবে। তাহলে এখানে ইজ আছে, আমরা ইজের সাথে নট যুক্ত করব, ইজেন্ট হবে, এবং সাবজেক্ট কি আছে হি, তাহলে হি লিখব। ওকে, এবং শেষে অবশ্যই ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে প্রশ্ন চিহ্ন দিতে হবে। তাহলে উত্তরটা হয়ে গেল দ্যাট হি ইজ ট্রুথফুল ইজ নন টু অল। এখানে অনেকে ইজেন্ট ইট লিখবে, কিন্তু এটা ইজেন্ট ইট আমরা লিখবো না, আমরা লিখবো ইজেন্ট হি। চলে আসি 13 নম্বর। তো 13 নম্বরে দেখো, দ্য হেডমাস্টার এন্ড দ্য সেক্রেটারি, এটা একটু বোঝার ব্যাপার আছে। 13 নম্বর এবং 14 নম্বরটা আমরা একই সাথে করব। দেখো 13 নম্বরে আছে দ্য হেডমাস্টার এন্ড দ্য সেক্রেটারি কেম, 14 নম্বরে আছে দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি কেম ইয়েস্টারডে। দুইটাই দেখতে আসলে একই মনে হইতেছে, কিন্তু আসলে এক না। এখানে যে এন্ড আছে, দেখো ওই এন্ড এর দুই পাশে যে দুইটা প্রোনাউন আছে, একটা হচ্ছে দুইটা নাউন আছে, হেডমাস্টার, এবং আরেকটা হচ্ছে সেক্রেটারি। এই দুইটা নাউনের আগেই কিন্তু কি আছে, আমাদের ডি আছে।
এই দুইটা দি থাকলে মনে করতে হবে যে এখানে আসলে দুইজন মানুষ, যে হেডমাস্টার একজন আর সেক্রেটারি আলাদা আলাদা দুজন ব্যক্তি। কিন্তু আলাদা আলাদা যেহেতু দুইজন ব্যক্তি, সেজন্য সাবজেক্ট আমাদের দে ধরতে হবে। আর কেন হচ্ছে আমাদের এখানে কি ভার, এটা পাস্ট ফর্মে আছে, জন্য ডিড দিয়ে করতে হবে। তাহলে উত্তরটা হচ্ছে আমাদের ডিড, আমরা নট যুক্ত করব এবং সাবজেক্ট লিখবো দে। ওকে, তাহলে দ্য হেডমাস্টার এন্ড দ্য সেক্রেটারি কেম, উত্তরটা হবে ডিডেন্ট দে। এখন 14 নম্বরে আসে। 14 নম্বরে দেখো, 13 নম্বরে কিন্তু এখানে ডি ছিল সেক্রেটারি আগে, আর 14 নম্বরে কিন্তু সেক্রেটারি আগে ডি নাই। তার মানে হচ্ছে এখানে এই 14 নম্বরে যে হেডমাস্টার উনি হচ্ছে সেক্রেটারি, তাহলে ব্যক্তি একজন, ওনার পদ দুইটা, প্রধান শিক্ষক এবং সাথে সাথে উনি সভাপতি, যে কারণে এখানে সাবজেক্ট একজন। তাহলে একজন থাকলে আমাদের সাবজেক্টটা কি হবে, আর বাকি কিছু সব আগের মধ্যে। তাহলে উত্তরটা হবে ডিডেন্ট হি। তাহলে আমাদের টোটাল উত্তরটা কি হলো, দ্য হেডমাস্টার এন্ড দ্য সেক্রেটারি কেম ইনস্ট্যান্ট, উত্তরটা হচ্ছে ডিডেন্ট হি। এই যে 14 নম্বর এবং 13 নম্বর, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে শুধু দি এর ক্ষেত্রে। যদি দুইটা দি থাকে তাহলে দে হবে সাবজেক্ট, আর একটা দি থাকে তখন সাবজেক্ট হি হবে। 15 নম্বর, দ্য ফাদার পিকড ইন হিম সিইং দ্য চাইল্ড, অর্থাৎ এই বাচ্চাটাকে দেখে তার মধ্যে পিতৃত্ব, বাবার ভালোবাসা জেগে উঠেছে। তাহলে এটা আগেরটার মতো, অর্থাৎ এটা হচ্ছে তোমার এই যে 5 নম্বরের মতো, নো মাদার গ্রিউ ইন দ্য গার্ল সিইং দ্য চাইল্ড। তো এখানে যেমন আমাদের মাদারের জন্য আমরা এখানে ইট ধরেছিলাম অর্থ অনুসারে, ঠিক একই রকম ভাবে এই 15 নম্বরে আমাদের এখানে ফাদার বলতে এখানে ফাদার সাবজেক্ট না, বাবার ভালোবাসার সাবজেক্ট, সেজন্য সাবজেক্ট হবে ইট। আর এখানে ভার্ব হচ্ছে পিট, এটা পাস্ট ফর্মে আছে। তাহলে কি হবে এখানে আমাদের, তাহলে হবে ডিডেন্ট ইট। আবার বলতেছি এখানে ফাদার বলতে ফাদার কিন্তু সাবজেক্ট না, সাবজেক্টটা হচ্ছে ফাদারের ভালোবাসা, বাবার ভালোবাসা। একই রকম ভাবে 16 নম্বরটা, দ্য মাদার রোজ ইন হার, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠেছে। তাহলে মা সাবজেক্ট না, মাতৃত্ব সাবজেক্ট, তার এক্ষেত্রে ইট হবে। আর এখানে ভার্ব হচ্ছে রোজ, এটা পাস্ট ফর্মে আছে, রাইজের পাস্ট ফর্ম রোজ, তার এক্ষেত্রে হবে ডিডেন্ট ইট। চলে আসো 17 নম্বরে। তো 17 নম্বরে আছে আওয়ার্স ইজ এ স্মল কান্ট্রি। তাহলে এখানে ইজ আছে, আর আওয়ার্স আমাদের এই ছোট দেশ, এখানে সাবজেক্টটা আমরা দেশটাকে তুলনা করব। তাহলে উত্তরটা হবে ইজন্ট ইট, ইজন্ট ইট। আঠারো নম্বর, গ্রেট নেচার। তো এটাকে আমরা যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হিসেবে কল্পনা করি, তাহলে সম্পূর্ণ সেন্টেন্সটা হচ্ছে হোয়াট এ গ্রেট নেচার ইট ইজ। তাহলে ইটি যেহেতু আছে এখানে, সেই ডিসটাকে ধরে আমাদের করতে হবে, এটি উজ্জ্বল অদৃশ্য যেটি আছে ওইটাকে ধরে আমাদের করতে হবে। উত্তরটা হবে উপরে যেটা আছে ওইটা, আমরা ওটাকে কপি পেস্ট করতে পারি, ইজন্ট ইট। ড্যাম ইট 19 নম্বরে আছে, ড্যাম ইট। তো ড্যাম ইট মানে কি, বুঝছাই, এটা কেমন হলো, কোনো কিছু দেখে আমাদের ভালো লাগে নাই বা বিরক্ত লাগছে, আমরা বললাম ড্যাম ইট। এটা এক্সপ্রেশনাল একটি ফ্রেজ, সেক্ষেত্রে এক্ষেত্রে আমাদের এই জাতীয় সেন্টেন্সকে আমরা দেখবো ইজন্ট ইট লিখবো। সুতরাং এখানে উত্তরটা হবে ইজন্ট ইট। হ্যাপি নিউ ইয়ার, এটা একজনের শুভেচ্ছা জানাইছে, আমি আর একজনকে শুভেচ্ছা জানিয়েছি, হ্যাপি নিউ ইয়ার, আই উইশ অ্যাকচুয়ালি। তাহলে এই সেন্টেন্সটা আগে মধ্যে কি আছে, আই উইশ আছে। তাহলে উইশটা যেহেতু ভার্ব, তাহলে ডু দিয়ে করতে হবে, আর আছে আই, তাহলে উত্তরটা হবে কি ডোন্ট আই, ডোন্ট আই। একুশ নম্বর, এভরিওয়ান ইজ ফর এভরিওয়ান, সবাই সবার জন্য। তাহলে এখানে ইজ আছে, ইজ দিয়ে করতে হবে, আর এভরিওয়ান থাকলে হবে দে, কিন্তু ইজের সাথে যদি দে বসে না, এই জন্য আমাদের আর দিয়ে করতে হবে। উত্তরটা হবে তাহলে আরেন্ট দে। ওকে, তাহলে এভরিওয়ান ইজ ফর এভরিওয়ান, উত্তরটা হবে আরেন্ট দে। আমরা চলে আসতেছি 22 নম্বরে। 22 নম্বরে আছে নিদার হার নর আই অ্যাম গিলটি। এই নিদার থাকলে
নিডের থেকে নট থাকলে আমাদের নরের পরে যে সাবজেক্টটা আছে সেটাকে আমাদের কল্পনা করতে হবে। এখানে হার্টটাকে সাবজেক্ট দেওয়া যাবে না, ধরতে হবে আই কে। আই সাবজেক্ট হলে এখানে ধরে ভার্ব আছে এম, এম দিয়ে করতে হবে, আর নট যুক্ত করা যাবে না কারণ নিডের আছে, তো উত্তরটা হবে এম আই। টেস্ট নাম্বার, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলিও না। এটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স অনেক কিছু হতে পারে। যেমন ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে উইল ইউ, হতে পারে ক্যান ইউ, হতে পারে ডু ইউ, হতে পারে ওন্ট ইউ, ডোন্ট, অনেক কিছু হতে পারে। তাহলে সব থেকে সেফ হচ্ছে কি লেখা, উইল ইউটা লেখা। এটা আমার পরামর্শ তোমাদের জন্য। ইম্পারেটিভ সেন্টেন্স যদি তোমরা পাও সেক্ষেত্রে তোমরা উইল ইউ লিখে দিবা। নোবডি লাইকস এ লায়ার, দেখো এখানে লাইকস আছে তাহলে ডাজ দিয়ে করতে হবে কারণ এস আছে ভার্বের সাথে। আবার নোবডি থাকলে হয় দে, উত্তরটা হলো ডাজ দে। তো ডাজের সাথে তো আর দে বসে না, এই জন্য আমাদের করতে হবে ডু দিয়ে। আমরা এটা লিখবো ডু দে। আর নট তো যুক্ত করবোই না কারণ নোবডি আছে, তো উত্তরটা হলো ডু দে। 25 নম্বরটা বলো তো কি হবে? দেখো 25 নম্বরটা আছে বাট মি নো বার্ডস, দেখতে গেলে কেমন কেমন সেন্টেন্স, আসলে এটা কোনো সেন্টেন্স না, এটা হলো প্রবাদ। বাট মি নো বার্ডস, আমার সাথে কিন্তু কিন্তু করিও না, আমার সাথে আমতা আমদা করে না। অনেক সময় কথা বলার সময় মানুষ ক্লিয়ার করে কথা বলে না, একটু বলে তার একটু বলে না, তখন মানুষ বিরক্ত বলে আমার সাথে তুমি কিন্তু কিন্তু করবো না। তাহলে এটা কাজ করা বোঝাচ্ছে। তাহলে বাট মি নো বার্ড যেহেতু এটা কাজ করা বোঝাচ্ছে, আর কাজ করা বোঝাতে ক্ষেত্রে আমার ইম্পারেটিভ সেন্টেন্সের মতো আমরা লিখবো উইল ইউ। আবার বলতেছি বাট মি নো বার্ডস, এটাতে বোঝাচ্ছে যে আমার সাথে কিন্তু কিন্তু করিও না, অর্থাৎ কোনো কিছু করতে নিষেধ করতেছে ইম্পারেটিভ সেন্টেন্সের মতো, সেজন্য আমরা এখানে লিখবো উইল ইউ। গুড নাইট, গুড বাই, থ্যাংক ইউ, এগুলো তো আগেই আলোচনা করলাম। এক্ষেত্রে এই গুড নাইট আগে কি আছে, আই উইশ আছে। তো আই উইশ থাকলে আমরা কি লিখবো, আমরা লিখবো ডোন্ট আই। আমরা লিখে ফেললাম ডোন্ট আই। 27 নাম্বার, হি লেট মি গো। তাহলে এখানে দেখো লেট মি গো, এখন লেট এমন একটা ভার্ব যা সবগুলো ফর্মে একই, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, সবগুলো ফর্মে একই, পাস্ট পার্টিসিপল। তাহলে এই যে হি এর পরে যে লেট আছে এটা প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে, আমরা কেমন করে বুঝবো? আমরা কি ডু দিয়ে করব নাকি আমরা ডিড দিয়ে করব? এটা খুবই সহজ। যদি এটা প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে এটা এস থাকতো, তাহলে আমরা ডাজ দিয়ে করতাম। যেহেতু এসটা নাই তার মানে এটা পাস্ট টেন্সে আছে, ডিড দিয়ে করতে হবে। তাহলে আমরা করলাম ডিড দিয়ে, আর নট যুক্ত করবো আগের মতো, তাহলে ডিডেন্ট হি। আঠাশ নাম্বার, এভরিওয়ান হ্যাজ প্ল্যান টু গো। এভরিওয়ান হ্যাজ প্ল্যান টু গো, সবাই প্ল্যান করেছে যাওয়ার জন্য। এখানে ভার্ব আছে আমাদের হ্যাজ, হ্যাজ দিয়ে করব। আবার এভরিওয়ান থাকলে দে হয়, তার উত্তরটা হবে হ্যাজেন্ট দে, কিন্তু হ্যাজের সাথে তো দে বসে না, এজন্য আমাদের হ্যাজটাকে পরিবর্তন করে আমাদের লিখতে হবে হ্যাভ দিয়ে। তো আমরা লিখবো হ্যাভেন্ট দে। আর এসটা যদি বড় হাতে হয়ে গেছে আমরা একটা ছোট হাতে দিয়ে লিখবো হ্যাভেন্ট দে। তাহলে এভরিওয়ান হ্যাজ প্ল্যান টু, উত্তরটা হবে হ্যাভেন্ট দে। 29 নাম্বার, দ্য আনফেড শুড বি ফেড। এখানে শুড আছে, শুড দিয়ে করবো, কিন্তু আনফেড দিয়ে কি বোঝানো হচ্ছে? আনফেড দিয়ে বোঝানো হচ্ছে তার অভুক্তরা, অনেকজন অভুক্ত মানুষ, শুধু একজন অনেকজন, সেজন্য সাবজেক্ট হবে দে। আর শুড তো আছেই, তাহলে উত্তরটা হবে শুডন্ট দে। 30 নাম্বার, তো 30 নাম্বার তো অনেক এই ধরনের একটা সেন্টেন্স আগে আলোচনা করা হয়ে গেছে। যেমন আমরা বলছিলাম এই যে 7 নাম্বারে কোনো নির্দিষ্ট একটা প্রোনাউনকে যদি এরকম ইনভার্টেড কমাতে আটকানো থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের ওটা সাবজেক্টটাকে ইট ধরতে হবে। তো এক্ষেত্রে আমরা এই যে আই এর আশেপাশে যে ইনভার্টেড কমা আছে এটা সাবজেক্ট হবে ইট, এখানে আই কিন্তু সাবজেক্ট না, তাহলে উত্তরটা হবে ইজেন্ট ইট। এরপরে সর্বশেষ দুটি আছে, দেখো আই হ্যাড সিন ইট, আই উড সি ইট। এখন এই যে আই এর পরে কমা দিয়ে ডি আছে, আমি এক জায়গায় বললাম হ্যাড আর এক জায়গায় বললাম উড, এটা আমি কিভাবে বুঝলাম? এটা বুঝতে হবে এরপরে ভার্ব দেখে। এই যে সিন দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, তো যদি ডি এর পরে মানে কোন একটা প্রোনাউনের পরে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে ডি থাকে এবং এরপরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, অর্থাৎ ডি এর পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তখন মনে করতে হবে এই ডিটা হচ্ছে হ্যাড।
তাহলে হ্যাড দিয়ে করতে হবে। আর কোনো এক ডি এর পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তখন ওটা মনে করতে হবে উড, তাহলে উড দিয়ে করতে হবে। তাহলে এখানে যদি পাস্ট পার্টিসিপল আছে এই জন্য আমরা এটা করতে হবে হ্যাড দিয়ে। তাহলে আমরা লিখলাম হ্যাড, নট যুক্ত করব এবং সাবজেক্টটা হবে আই, এবং এর নিচেরটায় যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে সি, এই জন্য এটাকে আমরা করব উড দিয়ে। সর্বশেষ আছে মেনি এ ম্যান উইল কাম। এখানে সাবজেক্ট কোন, এখানে সাবজেক্টটা কি মেনি নাকি সাবজেক্টটা হচ্ছে এ ম্যান? আসলে এখানে মেনি এ ম্যান তিনটে মিলিয়ে একটা অর্থ, এর অর্থ হচ্ছে অনেক মানুষ। তো অনেক মানুষ হলে সাবজেক্টটা তো দে হবে, তাহলে উত্তরটা হবে উইলের সাথে নট যুক্ত করলে হবে ওন, আমরা সবাই জানি, আর সাবজেক্টটা হবে দে। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল ব্যতিক্রমধর্মী 33টা ট্যাগ কোশ্চেন। তো এই ট্যাগ কোশ্চেন গুলো তোমরা যদি একবার একটু মুখস্থ করে ফেলো, বুঝে মুখস্থ করো, তাহলে কিন্তু তোমাদের ট্যাগ কোশ্চেনে এর বাইরে আর কোনো ধরনের ব্যতিক্রমধর্মী ট্যাগ কোশ্চেন পরীক্ষায় আসবে না, এটা গ্যারান্টি। কারণ 24 সালের বিভিন্ন ধরনের টেস্ট পেপারে ঘেটে এই ব্যতিক্রমধর্মী ট্যাগ কোশ্চেন গুলো আমি বের করেছি। সুতরাং এখান থেকে তোমরা প্রিপারেশন নিতে পারো, এটা সেভ করে রাখতে পারো তোমাদের খাতায় অথবা ডাউনলোড করে রাখতে পারো, এবং তোমাদের বন্ধু বান্ধব যারা তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করো বারবার, যাতে তারা উপকৃত হয়। এবং আগের মতো আবার বলতেছি, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল বাটনটি অন করে রাখো, যাতে সবার আগে সকল আপডেটগুলো তুমি পেতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।